আমার প্রিয় দেশবাসী, নমস্কার। প্রায়শই মন কি বাতে আপনাদের প্রচুর প্রশ্ন থাকে। এবার আমি ভাবলাম যে ভিন্ন কিছু করা যাক। আমি আপনাদের প্রশ্ন করব। অতএব মনোযোগ দিয়ে শুনুন আমার প্রশ্ন। অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? অলিম্পিকের কোন খেলায় এখনো পর্যন্ত ভারত সবথেকে বেশি পদক জিতেছে? অলিম্পিকে কোন খেলোয়াড় সবথেকে বেশি পদক জিতেছেন? বন্ধু, আপনি আমাকে উত্তর দিন বা না দিন, কিন্তু মাই গভে অলিম্পিকের উপর যে কুইজ আছে সেখানে প্রশ্নের উত্তর যদি দেন তাহলে অনেক পুরস্কার পাবেন। মাই গভে রোড টু টোকিও কুইজে এমন অনেক প্রশ্ন আছে। আপনারা রোড টু টোকিও কুইজে অংশ নিন। ভারত আগে কেমন ফল করেছে, টোকিও অলিম্পিক্সের জন্য এখন আমাদের কেমন প্রস্তুতি রয়েছে, এইসব নিজে জানুন আর অন্যদেরও জানান। আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা এই কুইজ প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করুন। বন্ধু, যখন টোকিও অলিম্পিক্সের কথা হচ্ছে তখন মিলখা সিংয়ের মতো কিংবদন্তি অ্যাথলিটকে কে ভুলে যেতে পারে? কিছুদিন আগেই করোনা তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। যখন তিনি হাসপাতালে ছিলেন তখন ওঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। কথা বলার সময় আমি ওঁর কাছে নিজের আগ্রহ প্রকাশ করলাম। আমি বলেছিলাম যে আপনি তো ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তা এবার যখন আমাদের খেলোয়াড়রা অলিম্পিক্সের জন্য টোকিও যাচ্ছে তখন আমাদের অ্যাথলিটদের মনোবল বাড়াতে হবে আপনাকে। নিজের বার্তা দিয়ে তাঁদের অনুপ্রাণিত করতে হবে। উনি খেলাধুলোর প্রতি এতটাই সমর্পিত এবং আবেগপ্রবণ যে অসুখের মধ্যেও উনি তৎক্ষণাৎ রাজিও হয়ে গেলেন। দুর্ভাগ্য যে নিয়তি অন্য কিছু স্থির করে রেখেছিল। আমার এখনো মনে আছে ২০১৪ সালে তিনি সুরাটে এসেছিলেন। আমরা এক নাইট ম্যারাথনের উদ্বোধন করেছিলাম। সেই সময় ওর সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছিল, খেলাধুলোর ব্যাপারে যে কথা হয়েছিল, তাতে আমিও অনেক প্রেরণা পেয়েছিলাম। আমরা সবাই জানি যে মিলখা সিংয়ের গোটা পরিবার খেলাধুলোর প্রতি সমর্থিত থেকেছেন, ভারতের গৌরব বাড়িয়েছেন। বন্ধু, যখন মেধা, উৎসর্গ, দৃঢ় প্রতিজ্ঞা আর খেলোয়াড় সুলভ মানসিকতা একসঙ্গে মেশে তখন কেউ চ্যাম্পিয়নে পরিণত হয়। আমাদের দেশে তো অধিকাংশ খেলোয়াড় ছোট ছোট শহর, নগর, গ্রাম থেকে উঠে আসেন। আমাদের টোকিওগামী অলিম্পিক দলেও এমন অনেক খেলোয়াড় রয়েছেন যাঁদের জীবন খুবই অনুপ্রাণিত করে। আমাদের প্রবীণ যাদবজি সম্পর্কে আপনারা শুনলে আপনাদেরও মনে হবে যে কত কঠিন সংঘর্ষের মধ্য দিয়ে প্রবীণজি এখানে পৌঁছেছেন। প্রবীণ যাদবজি মহারাষ্ট্রের সাতারা জেলার এক গ্রামের বাসিন্দা। তিনি ধনুর্বিদ্যার অসাধারণ খেলোয়াড়। ওর মা বাবা মজদুরি করে সংসার চালায়, আর এখন তাঁদের পুত্র নিজের প্রথম অলিম্পিক্সে অংশ নিতে টোকিও যাচ্ছেন। এটা শুধু ওর মা বাবার জন্যই নয়, আমাদের সবার জন্য কত গৌরবের কথা। এমনই আর একজন খেলোয়াড় আছেন, আমাদের নেহা গোয়েলজি। নেহা টোকিওগামী মহিলা হকি দলের সদস্য। ওর মা আর বোন সাইকেলের কারখানায় কাজ করে সংসার চালানোর খরচা জোগাড় করেন। নেহার মতোই দীপিকা কুমারীজির জীবনের পথ চলাও চড়াই উতরাইয়ে পূর্ণ। দীপিকার বাবা অটোরিকশা চালান আর ওর মা নার্স। আর এখন দেখুন, দীপিকা এবার টোকিও অলিম্পিক্সে ভারতের পক্ষ থেকে একমাত্র মহিলা তীরন্দাজ। একসময় বিশ্বে প্রথম স্থানাধিকারী তীরন্দাজ দীপিকার সঙ্গে আমাদের সবার শুভ কামনা রয়েছে। বন্ধু, জীবনে আমরা যেখানেই পৌঁছই, যে উচ্চতাতেই উঠি না কেন, মাটির সঙ্গে এই বন্ধন সব সময় আমাদের নিজেদের শেকড়ের সঙ্গে বেঁধে রাখে। সংঘর্ষময় দিনগুলোর পরে পাওয়া সফলতার আনন্দ বেশ অন্যরকম হয়। টোকিওগামী খেলোয়াড়রা শৈশবের রসদ আর উপকরণের সব রকম অভাবের সম্মুখীন হয়েছে, কিন্তু তাঁরা সাহস করে টিকে থেকেছেন, লেগে থেকেছেন। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে প্রিয়াঙ্কা গোস্বামীর জীবনও আমাদের অনেক কিছু শেখায়। প্রিয়াঙ্কার বাবা বাস কন্ডাক্টর,
ছোটবেলায় প্রিয়াঙ্কার সেই ব্যাগটা খুব পছন্দ ছিল, যা মেডেল পাওয়া খেলোয়াড়দের দেওয়া হয়। এই আকর্ষণেই প্রথমবার তিনি রেস ওয়াকিং প্রতিযোগিতায় অংশ নেন। এখন সে এই ক্ষেত্রের বড় চ্যাম্পিয়ন। জ্যাভলিন থ্রোতে অংশ নেওয়া শিবপাল সিংজি বেনারসের বাসিন্দা। শিবপালজি তো গোটা পরিবারই এই খেলার সঙ্গে যুক্ত। ওর বাবা, কাকা আর ভাই সবাই বর্ষা ছোঁড়ায় দক্ষ। পরিবারের এই পরম্পরাই টোকিও অলিম্পিক্সে ওর জন্য কাজে আসবে। টোকিও অলিম্পিক্সের জন্য যাচ্ছেন চিরাগ শেট্টি আর তাঁর সঙ্গী সাত্বিক সাইরাজ। তাঁদের উদ্যমও অনুপ্রাণিত করার মতো। সম্প্রতি চিরাগের দাদু করোনাতে মারা যান। সাত্বিক নিজেও গত বছর করোনা পজিটিভ হয়ে গিয়েছিলেন। কিন্তু এই সব সমস্যার পরেও এই দুজন পুরুষদের ডাবল শাটল প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতিতে লেগে রয়েছেন। আর একজন খেলোয়াড়ের সঙ্গে আমি আপনাদের পরিচয় করাতে চাইব। ইনি হলেন হরিয়ানার ভিওয়ানির মনীষ কৌশিকজি। মনীষজি চাষাবাদ করা পরিবার থেকে এসেছেন। ছোটবেলায় চাষের ক্ষেতে কাজ করতে করতে মনীষজিকে বক্সিংয়ের শখ পেয়ে বসে। আজ এই শখ তাঁকে টোকিও নিয়ে যাচ্ছে। আরেকজন খেলোয়াড় রয়েছেন সিএ ভবানী দেবীজি। নাম ভবানী আর তলোয়ার চালানোতে সুদক্ষ। চেন্নাইয়ের বাসিন্দা ভবানী প্রথম ভারতীয় ফেন্সার যিনি অলিম্পিক্সের জন্য কোয়ালিফাই করেছেন। আমি কোথাও একটা পড়েছিলাম যে যাতে ভবানীজির ট্রেনিং বন্ধ না হয় তার জন্য তাঁর মা নিজের গয়নাও বন্ধক রেখেছিলেন। বন্ধু, এমন তো অসংখ্য নাম রয়েছে, কিন্তু মন কি বাতে আমি আজ অল্প কিছু নামেরই উল্লেখ করতে পারলাম। টোকিওগামী সব খেলোয়াড়েরই নিজের সংঘর্ষের কাহিনী রয়েছে, বহু বছরের পরিশ্রম রয়েছে। তাঁরা শুধু নিজের জন্যই যাচ্ছেন না, বরং দেশের জন্য যাচ্ছেন। এই খেলোয়াড়দের ভারতের গৌরবও বাড়াতে হবে আর মানুষের মনও জয় করতে হবে। আর এই জন্য আমার দেশবাসী, আমি আপনাদেরও পরামর্শ দিতে চাই, সচেতন বা অচেতনভাবেও এই খেলোয়াড়দের উপর আমাদের চাপ সৃষ্টি করা উচিত নয়, বরং খোলা মনে এদের সঙ্গ দিতে হবে। প্রত্যেক খেলোয়াড়ের উৎসাহ বাড়াতে হবে। সোশ্যাল মিডিয়াতে আপনারা #Cheer4India সহ আমাদের এই খেলোয়াড়দের শুভকামনা জানাতে পারেন। আপনারা আর কিছু উদ্ভাবনী করতে চাইলে সেটাও অবশ্যই করুন। যদি আপনাদের এমন কোনো আইডিয়া আসে যেটা আমাদের খেলোয়াড়দের জন্য গোটা দেশের একসঙ্গে মিলে প্রয়োগ করা উচিত, তাহলে আমাকে অবশ্যই পাঠাবেন। আমরা সবাই একসঙ্গে আমাদের টোকিওগামী খেলোয়াড়দের সমর্থন করব। চিয়ার ফর ইন্ডিয়া, চিয়ার ফর ইন্ডিয়া, চিয়ার ফর ইন্ডিয়া। আমার প্রিয় দেশবাসী, করোনার বিরুদ্ধে আমাদের দেশবাসীদের লড়াই অব্যাহত। কিন্তু এই লড়াইতে আমরা এক হয়ে অনেক অসাধারণ লক্ষ্যও পূরণ করছি। এই কিছুদিন আগেই আমাদের দেশ এক অভূতপূর্ব কাজ করেছে। 21শে জুন টিকাকরণের পরবর্তী দফা শুরু হলো, আর সেদিনই দেশ ৮৬ লক্ষেরও বেশি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার রেকর্ড বানিয়ে ফেলল। আর সেটাও মাত্র একদিনে। ভারত সরকারের তরফ থেকে বিনামূল্যে এত বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া, আর সেটাও মাত্র একদিনে। স্বাভাবিক যে এটা নিয়ে অনেক চর্চা হয়েছে। বন্ধু, ১ বছর আগে সবার সামনে প্রশ্ন ছিল যে টিকা কবে আসবে। আজ আমরা একদিনে লক্ষ লক্ষ মানুষকে মেড ইন ইন্ডিয়া টিকা বিনামূল্যে দিচ্ছি, আর এটাই তো নতুন ভারতের পরিচয়। বন্ধু, টিকার সুরক্ষা যাতে দেশে প্রত্যেক নাগরিক পায়, তার জন্য আমাদের নিরন্তর প্রয়াস করতে হবে। অনেক জায়গায় টিকা নিয়ে সংশয় দূর করতে অনেক সংগঠন, সিভিল সোসাইটির সদস্যরা এগিয়ে এসেছেন, আর সবাই মিলে তাঁরা খুব ভালো কাজ করেছেন। চলুন আমরাও আজ এক গ্রামে যাই আর সেই সব মানুষদের সঙ্গে কথা বলি। হ্যালো। নমস্কার। নমস্কার। আমার নাম রাজেশ শিরাবে, গ্রাম পঞ্চায়েত দুলারিয়া, ব্লক ভীমপুর। রাজেশজি, আপনাকে ফোন করার কারণ, আপনাদের গ্রামে করোনা পরিস্থিতি কিরকম? এখানে করোনা তেমন কিছু নয় স্যার। এখন কেউ অসুস্থ নয় তো? স্যার, গ্রামে কতজন থাকেন, মানে গ্রামের জনসংখ্যা কত?
গ্রামে 462 জন পুরুষ আর 332 জন মহিলা থাকেন স্যার। রাজেশজি, আপনি ভ্যাকসিন নিয়েছেন? এখনো নিইনি স্যার। এখনো নেননি কেন? স্যার, এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব ভয়ভ্রান্তি ছড়াচ্ছে, লোকজন ভয় পেয়ে গেছে স্যার। আপনার মনেও কি ভয় আছে? হ্যাঁ স্যার, সারা গ্রামেই এমন ভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছিল স্যার। আরে, এ কেমন কথা হলো? হ্যাঁ স্যার। দেখুন রাজেশজি, হ্যাঁ স্যার। আপনাকে আর গ্রামের ভাই বোনকে এটা বলতে চাই, যদি কোনো ভয় থাকে তো ভুলে যান। হ্যাঁ স্যার। সারা দেশে প্রায় ৩১ কোটিরও বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। হ্যাঁ স্যার। আপনি জানেন কি, আমি নিজেও ২ ডোজ ভ্যাকসিন নিয়েছি। হ্যাঁ স্যার। আমার মায়ের বয়স প্রায় ১০০ বছর, তিনিও ২টো ডোজ নিয়েছেন। কখনো কারো জ্বর জ্বালা হয়, তাও অল্প হয়, কয়েক ঘন্টার জন্য। দেখুন, ভ্যাকসিন না নেওয়া তো অত্যন্ত ভয়াবহ ব্যাপার। হ্যাঁ স্যার। এর ফলে আপনি নিজেকে বিপদে ফেলছেন আর নিজের পরিবার, গ্রামবাসী সবাইকেই বিপদে ফেলছেন। হ্যাঁ স্যার। রাজেশজি, যত তাড়াতাড়ি হয় ভ্যাকসিন নিয়ে নিন এবং সমস্ত গ্রামবাসীকে জানান, ভারত সরকারের পক্ষ থেকে ১৮ বছরের ওপর সবাইকে বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপনিও গ্রামের লোকেদের বলুন, গ্রামে এরকম ভয়ের আবহাওয়ার তো কোনো কারণ নেই। কারণ সেটাই স্যার, কিছু লোক ভুলভ্রান্তি ছড়িয়ে দিয়েছে আর লোকে খুব ভয় পেয়ে গেছে। যেমন ভ্যাকসিন নেওয়ার পর যে জ্বর আসছে, জ্বর থেকে রোগটা ছড়িয়ে যাওয়া, এমনকি মানুষের মৃত্যুর ভ্রান্তিও ছড়ানো হয়েছে। ও হো 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 হো, দেখুন, এখন রেডিও, টিভি আরও অনেক সংবাদ মাধ্যমে লোককে বোঝানো সহজ হয়ে যাচ্ছে। আর দেখুন, আমি আপনাকে বলি, ভারতে এখন অনেক গ্রাম আছে যেখানে গ্রামের ১০০% লোক টিকাকরণ করিয়ে নিয়েছে। হ্যাঁ স্যার। আপনাকে একটা উদাহরণ দিই। হ্যাঁ স্যার। কাশ্মীরের বান্দিপুরা জেলায় ওয়েওয়ান গ্রামের ১০০% মানুষ টিকা নিয়েছে। কাশ্মীরের এই গ্রামে ১৮ বছরের ওপর সবাই টিকা নিয়েছে। নাগাল্যান্ডের ৩টে গ্রামের কথা শুনেছি, সেখানকার ১০০% মানুষ ভ্যাকসিন নিয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাজেশজি, আপনাকে আপনার গ্রামের এবং আশেপাশের সব গ্রামে এই কথা পৌঁছে দিতে হবে। আপনি যেরকম বলছেন এটা ভ্রান্তি, আর সত্যি এটা একটা ভ্রান্তি। হ্যাঁ স্যার। ভ্রান্তি কাটানোর একমাত্র উপায়, আপনি নিজে ভ্যাকসিন নিয়ে অন্যের ভয় কাটান। আপনি তাই করবেন তো? অবশ্যই স্যার। ঠিক তো? হ্যাঁ স্যার, আপনার সঙ্গে কথা বলার পর মনে হচ্ছে আমি তো নেবই, বাকিদেরকেও নিতে বলবো। আচ্ছা, গ্রামের আর কেউ আছেন যার সঙ্গে আমি কথা বলতে পারি? হ্যাঁ স্যার। কে কথা বলবেন? হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। কে কথা বলছেন? আমার নাম কিশোরীলাল দুবে স্যার। হ্যাঁ, কিশোরীলালজি, আমি রাজেশজির সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ স্যার। তো রাজেশ তো খুব দুঃখের সঙ্গে বলছিলেন লোকজন ভ্যাকসিন নিয়ে নানা রকম কথা বলে। হ্যাঁ স্যার। আপনিও কি এসব কথা শুনেছেন? হ্যাঁ স্যার, আমিও এমন শুনেছি। কি শুনেছেন? কারণ এটাই স্যার, আমাদের পাশেই মহারাষ্ট্র, ওখানকার কিছু আত্মীয় স্বজন গোছের মানুষ গুজব ছড়াচ্ছেন যে ভ্যাকসিন লাগালে লোকজন সবাই নাকি মারা যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে স্যার। মানুষের মনে অনেক ভ্রান্তি রয়েছে স্যার, তাই নিচ্ছে না। না, বলছেটা কি? এখন করোনা চলে গিয়েছে এমন বলছে? হ্যাঁ স্যার। করোনাতে কিছুই হবে না এরকম বলছে কি? না, করোনা চলে গিয়েছে তা বলছে না স্যার, বলছে করোনা তো রয়েছে, কিন্তু ভ্যাকসিন যারা নিচ্ছে তারা মানে অসুস্থ হচ্ছে, সবাই মারা যাচ্ছে, তারা এরকম পরিস্থিতির কথা বলছে স্যার। আচ্ছা, ভ্যাকসিনের কারণে মারা যাচ্ছে? আমার এলাকা আদিবাসীদের এলাকা স্যার, এমনিতেই লোকজন এসবে তাড়াতাড়ি ভয় পায়, যা ভ্রান্তি ছড়িয়ে দেয়, সেই কারণেই লোকজন ভ্যাকসিন নিচ্ছে না স্যার। দেখুন কিশোরীলালজি,
হ্যাঁ স্যার। এই গুজব ছড়ানো মানুষজন তো গুজব ছড়াতেই থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই স্যার। আমাদের তো জীবন বাঁচাতে হবে, আমাদের গ্রামের সবাইকে বাঁচাতে হবে, আমাদের দেশবাসীদের বাঁচাতে হবে। আর যদি কেউ বলে যে করোনা চলে গিয়েছে, তাহলে সেই ভ্রান্তিতে থাকবেন না। হ্যাঁ স্যার। এই অসুখটা এমনই যে বহু রূপে রয়েছে। ঠিক স্যার। এটা রূপ বদলায়, নতুন নতুন রং রূপে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ। আর এর থেকে বাঁচার জন্য আমাদের কাছে দুটো রাস্তা রয়েছে। এক তো করোনার জন্য যে প্রোটোকল বানানো হয়েছে, যেমন মাস্ক পরা, সাবান দিয়ে বারবার হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা। আর দ্বিতীয় রাস্তা হলো একই সঙ্গে টিকা লাগানো। এও এক ভালো সুরক্ষা কবচ, তাই এর চিন্তাও করুন। হ্যাঁ স্যার। আচ্ছা কিশোরীলালজি, বলুন তো, হ্যাঁ স্যার, বলুন। যখন মানুষ আপনার সঙ্গে কথা বলে তখন আপনি তাদের কিভাবে বোঝান? আপনি বোঝানোর কাজটা করেন তো, নাকি আপনিও গুজবে কান দেন? বোঝাবো কি স্যার, ওরা সবাই সংখ্যায় বেশি হয়ে যায়, তখন আমিও ভয় পেয়ে যাই স্যার। দেখুন কিশোরীলালজি, আজ আপনার সঙ্গে আমার কথা হলো, আপনি আমার বন্ধু। হ্যাঁ স্যার। আপনি ভয় পাবেন না, আর মানুষদেরও ভয় দূর করতে হবে। দূর করবেন তো? হ্যাঁ স্যার, করব, দূর করব স্যার, মানুষদের ভয় দূর করব। আমি নিজেও ভ্যাকসিন নেব। দেখুন, গুজবে একদম কান দেবেন না। হ্যাঁ হ্যাঁ। আপনি কি জানেন আমাদের বৈজ্ঞানিকেরা কত মেহনত করে এই ভ্যাকসিন বানিয়েছে? হ্যাঁ স্যার। বছরভর রাত দিন সব বড় বড় বৈজ্ঞানিকেরা কাজ করেছেন। আর আমাদের বিজ্ঞানের উপর ভরসা রাখতে হবে, বৈজ্ঞানিকদের উপর ভরসা রাখতে হবে। আর যেসব লোকজন মিথ্যে প্রচার করছেন তাদের বারবার বোঝাতে হবে যে দেখুন ভাই, এভাবে চলবে না। এতজন মানুষ ভ্যাকসিন নিয়েছেন, তাদের কিছু হয়নি। হ্যাঁ স্যার। হ্যাঁ আর গুজব থেকে খুব বেঁচে থাকতে হবে, গ্রামকেও বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর রাজেশজি, কিশোরীলালজি, আপনাদের মতো বন্ধুদেরকে আমি বলবো যে আপনি আপনাদের গ্রামেই শুধু নয়, অন্যান্য গ্রামেও এই সব গুজব থামানোর কাজ করুন। আর মানুষকে বলুন আমার সঙ্গে আপনাদের কথা হয়েছে। হ্যাঁ স্যার। বলে দেবেন, আমার নাম বলে দেবেন। অবশ্যই বলবো স্যার। আর লোকজনদেরও বোঝাবো, এবং নিজেও ভ্যাকসিন নেব। দেখুন, আপনার পুরো গ্রামকে আমার তরফ থেকে শুভকামনা জানাবেন। হ্যাঁ স্যার, জানাবো। আর সবাইকে বলবেন, যখনই আপনার নম্বর আসবে হ্যাঁ হ্যাঁ। তখনই ভ্যাকসিন অবশ্যই নেবে। ঠিক আছে স্যার। আমি চাই গ্রামের মহিলারা, আমার মায়েরা, বোনেরা হ্যাঁ স্যার। এই কাজের সঙ্গে আরও বেশি বেশি করে যুক্ত হন ও সক্রিয় রূপে ওদের সঙ্গে রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখনো কখনো মায়েরা বোনেরা যখন কোনো কথা বলেন তখন মানুষ তাড়াতাড়ি রাজি হয়ে যায়। হ্যাঁ স্যার। আপনার গ্রামে যখন টিকাকরণ শেষ হয়ে যাবে তখন আমাকে জানাবেন তো? হ্যাঁ স্যার, অবশ্যই জানাবো। পাক্কা জানাবেন? হ্যাঁ স্যার। দেখুন, আমি আপনার চিঠির অপেক্ষা করব। হ্যাঁ স্যার। ঠিক আছে রাজেশজি, কিশোরজি, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, এই করোনা কালে যেভাবে ভারতে গ্রামের মানুষজন, আমাদের বনবাসী ও আদিবাসী ভাই বোনেরা নিজেদের সক্ষমতা এবং বোধ শক্তির পরিচয় দিয়েছেন, তা সমগ্র বিশ্বের জন্য কখনো না কখনো কেস স্টাডির একটি বিষয় হবে। গ্রামের লোকেরা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে, স্থানীয় প্রয়োজনীয়তা অনুযায়ী কোভিড প্রোটোকল তৈরি করেছে। গ্রামের লোকেরা কাউকে খিদের জ্বালা বুঝতে দেয়নি, কৃষিকাজও বন্ধ হতে দেয়নি। নিকটবর্তী শহরে যাতে রোজ দুধ, সবজি এসব পৌঁছয়, গ্রামের লোকেরা তাও সুনিশ্চিত করেছে এবং নিজেদের সঙ্গে অন্যদেরও খেয়াল রেখেছে। ঠিক এভাবেই আমাদের ভ্যাকসিনেশন অভিযানের সময় একই কাজ করে যেতে হবে। আমাদের সচেতন থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। প্রতিটি গ্রামে যাতে প্রত্যেকে ভ্যাকসিন পায় তা সমস্ত গ্রামের লক্ষ্য হওয়া উচিত। মনে রাখবেন, আর আমি একথাই আপনাদের বিশেষভাবে বলতে চাই, আপনারা নিজেদের মনকে একবার জিজ্ঞাসা করুন। প্রত্যেকেই তো সফল হতে চায়, কিন্তু প্রকৃত সাফল্যের মন্ত্র কি?
প্রকৃত সাফল্য আসে ধারাবাহিকতা থেকে। এজন্য আমাদের থেমে গেলে চলবে না, কোনো ভ্রান্ত ধারণা বশবর্তী হলেও চলবে না। আমাদের সর্বদা চেষ্টা চালিয়ে যেতে হবে, করোনার বিরুদ্ধে জিততেই হবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে এখন বর্ষাও এসে গেছে। বর্ষায় যখন বৃষ্টি হয় তখন তা কেবল আমাদের জন্যই হয় না, সেই বৃষ্টি থেকে আগামী প্রজন্মও উপকৃত হয়। বর্ষার জল ভূমধ্যে প্রবেশ করে শুধু সঞ্চিতই হয় না, তা জলস্তর বৃদ্ধিও করে। তাই আমি জল সংরক্ষণকে দেশ সেবার একটি রূপ বলেই মনে করি। আপনারাও হয়তো দেখেছেন, আমাদের মধ্যে অনেকেই এই পুণ্য কাজটি নিজেদের দায়িত্ব হিসেবে মেনে চলেন। ঠিক এমনই একজন মানুষ উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়ালের সচ্চিদানন্দ ভারতীজি। ভারতীজি একজন শিক্ষক এবং তিনি তার কাজের মধ্য দিয়ে মানুষকে খুব সুন্দর শিক্ষা প্রদান করেছেন। আজ তার প্রচেষ্টাতেই পৌড়ি গাড়োয়ালের উফরৈখাল অঞ্চলে জল সংকটের কঠিন সময় কেটে গিয়েছে। যেখানে লোক জলের জন্য কষ্ট পেত, সেখানে আজ সারা বছর জল সরবরাহ অব্যাহত থাকে। বন্ধুরা, পাহাড়ে জল সংরক্ষণের একটি প্রচলিত প্রথা রয়েছে, যাকে চাল খালও বলা হয়ে থাকে, অর্থাৎ জল জমানোর জন্য একটা বড় গর্ত খোঁড়া। ভারতীজি এই প্রচলিত প্রক্রিয়াটিতে কিছু নতুন কৌশল প্রয়োগ করেন। এভাবেই তিনি পরপর ছোট বড় একাধিক পুকুর খনন করেন। এর ফলে উফরৈখালের পাহাড়ি অংশ কেবল সবুজই হয়নি, সেখানকার মানুষের পানীয় জলের সমস্যাও দূর হয়ে গেছে। আপনারা এই কথা জেনে আশ্চর্য হয়ে যাবেন যে ভারতীজি এরকমই ৩০,০০০-এর বেশি জলকুণ্ড তৈরি করেছেন। ৩০,০০০! ভগীরথের মতো তার এই কাজ আজও চলছে এবং অনেক লোককে অনুপ্রাণিত করছে। বন্ধুরা, এভাবেই ইউপির বাঁদা জেলার অন্দাভ গ্রামের লোকেরাও একটা অন্যরকম কিছু করার প্রচেষ্টা করেছেন। তাঁরা তাদের এই অভিযানের একটা ভারী সুন্দর নাম দিয়েছেন, ক্ষেতের জল খেতে, গ্রামের জল গ্রামে। এই অভিযানের সময় গ্রামের কয়েকশো বিঘার ক্ষেতকে উঁচু উঁচু করে ঘিরে দেওয়া হয়েছে, যাতে বর্ষার জল ক্ষেতে এসে জমা হতে থাকে এবং মাটিতে প্রবেশ করতে থাকে। এখন এই সমস্ত লোকেরা সেই আলে গাছ লাগানোর পরিকল্পনা করছেন। অর্থাৎ এখন কৃষক বন্ধুরা জল, বৃক্ষ ও অর্থ, এই তিনই পাবেন। ভালো কাজের জন্য তাদের গ্রামের পরিচিতি বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, এ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের আশেপাশে যেভাবে আমরা জল সংরক্ষণ করতে পারি তা আমাদের করতে হবে। বর্ষার এই গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট হতে দেওয়া চলবে না। আমার প্রিয় দেশবাসী, আমাদের শাস্ত্রে বলা হয়েছে নাস্তি মূলম অনৈষধম, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো গাছ নেই যার কোনো না কোনো ঔষধি গুণ নেই। আমাদের চারপাশে এমন অনেক গাছপালা আছে যাদের অদ্ভুত কিছু ঔষধি গুণ আছে, কিন্তু অনেক সময় আমাদের সে সম্পর্কে কোনো ধারণা থাকে না। আমায় নৈনিতাল থেকে এ বিষয়ে পরিতোষ ভাই একটি চিঠি লিখেছেন। তিনি লিখেছেন যে গুলঞ্চ এবং আরও অনেক গাছপালার অদ্ভুত ঔষধি গুণাগুণ সম্পর্কে তিনি জানতে পেরেছেন করোনা আসার পর। পরিতোষ আমায় অনুরোধ করেছেন যে মন কি বাতের সমস্ত শ্রোতাদের যেন আমি বলি, তারা যেন তাদের আশেপাশে গাছপালা সম্পর্কে জানেন এবং অন্যদেরও জানান। আসলে এগুলি আমাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য, যা আমাদেরই সংরক্ষণ করতে হবে। এ প্রসঙ্গে বলি, মধ্যপ্রদেশের ছাতনা জেলার এক বন্ধু শ্রীমান রামলোটন কুশওয়াহাজি একটি প্রশংসনীয় কাজ করেছেন। রামলোটনজি তার ক্ষেতে একটি দেশীয় মিউজিয়াম বানিয়েছেন। এই মিউজিয়ামে তিনি অসংখ্য ঔষধি গুণাগুণ সম্পন্ন ভেষজ গাছপালা ও বীজ সংগ্রহ করে রেখেছেন। তিনি তা দূর দূরান্ত থেকে সংগ্রহ করে এখানে এনেছেন। তাছাড়া তিনি প্রতি বছর বহু ধরনের ভারতীয় শাকসবজিও চাষ করে থাকেন। রামলোটনজির এই বাগান ও দেশীয় মিউজিয়াম বহু লোক
দেখতেও আসেন এবং সেখান থেকে অনেক কিছু শিখেও যান। সত্যি এ এক অদ্ভুত সুন্দর উদ্যোগ, যা দেশের বিভিন্ন প্রান্তে ও বহু জায়গায় প্রয়োগ করা যেতে পারে। আমি চাই আপনাদের মধ্যে যারা এরকম কিছু করতে সক্ষম, তারা যেন তা অবশ্যই করেন। এর ফলে আপনার উপার্জনের একটা নতুন সুযোগও তৈরি হতে পারে। আর অন্যদিকে স্থানীয় গাছপালার জন্য আপনার অঞ্চলের পরিচিতিও তাতে বাড়বে। আমার প্রিয় দেশবাসী, আর কিছুদিন বাদে ১লা জুলাই আমরা ন্যাশনাল ডক্টরস ডে পালন করব। এই দিনটি দেশে বিশিষ্ট চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত হয়। করোনার সময় ডাক্তারদের ভূমিকা আমরা সবাই যথার্থই কৃতজ্ঞ। আমাদের চিকিৎসকেরা নিজেদের প্রাণের পরোয়া না করে আমাদের সেবা করেছে। সেজন্যই এবছর ন্যাশনাল ডক্টরস ডে আরও বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মেডিসিনের দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন হিপোক্রেটস বলেছিলেন, "Whenever the art of medicine is loved, there is also a love of humanity." অর্থাৎ যেখানে আর্ট অব মেডিসিনের জন্য ভালোবাসা থাকে, সেখানে মানবতার জন্যও ভালোবাসা থাকে। চিকিৎসকেরা এই ভালোবাসার শক্তি দিয়েই আমাদের সেবা করেন। সেজন্য আমাদের দায়িত্ব ততটাই ভালোবাসার সঙ্গে তাদের ধন্যবাদ জানানো ও উৎসাহিত করা। যদিও আমাদের দেশে এমন বহু মানুষ রয়েছেন যারা ডাক্তারদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং তাদের সহযোগিতা করেন। শ্রীনগর থেকে এরকমই এক উদ্যোগের বিষয়ে আমি জানতে পেরেছি। সেখানে ডাল লেকে একটি বোট অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। এই পরিষেবাটি শুরু করেছেন শ্রীনগরের একজন হাউসবোট ওনার তারিক আহমেদ পাটলু। তিনি নিজেও একজন কোভিড যোদ্ধা, যা তাকে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে অনুপ্রাণিত করেছে। আর সেই অ্যাম্বুলেন্স থেকে সচেতনতা বৃদ্ধির অভিযানও চলছে। তিনি সেজন্য তার অ্যাম্বুলেন্স থেকে অনবরত এ বিষয়ে প্রচার চালাচ্ছেন। প্রচেষ্টা এটাই যে জনসাধারণ যেন মাস্ক পরা থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রয়োজনীয় সতর্কতা মেনে চলেন, তা নিশ্চিত করা। বন্ধুরা, ডক্টরস ডের সঙ্গে সঙ্গে ১লা জুলাই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডেও পালন করা হয়। আমি কয়েক বছর আগে দেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাছ থেকে আন্তর্জাতিক স্তরে ভারতীয় অডিট ফার্ম উপহার চেয়েছিলাম। আজ আমি তাদের সেই কথা মনে করিয়ে দিতে চাই। অর্থব্যবস্থায় পারদর্শিতা আনবার জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা খুব ভালো এবং ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন। আমি প্রত্যেক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও তাদের পরিবারের সদস্যদের আমার শুভেচ্ছা জানাই। আমার প্রিয় দেশবাসী, করোনার বিরুদ্ধে ভারতের যুদ্ধের একটা বিশেষত্ব আছে। এই যুদ্ধে দেশের প্রতিটি ব্যক্তি নিজের ভূমিকা পালন করেছেন। আমি মন কি বাতে অনেকবার এটা বলেছি, কিন্তু কিছু মানুষের অভিযোগও থাকে যে তাদের ব্যাপারে অতটা বলা হয় না। অনেক লোক, তা সে ব্যাংক স্টাফই হোক, টিচার হোক, ছোট ব্যবসায়ী বা দোকানদার হোক, দোকানে কর্মী হোক, ফুটপাতে হকার ভাই বোনেরা হোক, সিকিউরিটি ওয়াচম্যান হোক বা পোস্টম্যান বা পোস্ট অফিসের কর্মচারী, আসলে এই লিস্ট বিরাট লম্বা। আর প্রত্যেকে নিজের ভূমিকা পালন করেছেন। প্রশাসন ও শাসন ব্যবস্থাতেও কত মানুষ আলাদা আলাদা স্তরে কাজ করছেন। বন্ধুরা, আপনারা সম্ভবত গুরুপ্রসাদ মহাপাত্রের নাম শুনেছেন, যিনি ভারত সরকারের সচিব ছিলেন। আমি আজ মন কি বাতে তাঁর উল্লেখ করতে চাই। গুরুপ্রসাদজির করোনা হয়েছিল, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন আর নিজের কর্তব্য করে যাচ্ছিলেন। দেশে অক্সিজেনের উৎপাদন যাতে বৃদ্ধি পায় এবং দূর দূরান্তে অক্সিজেন পৌঁছয়, এর জন্য তিনি দিন রাত কাজ করেছেন। একদিকে কোর্ট কাছারিতে ঘোরাঘুরি, মিডিয়ার চাপ, একসাথে উনি অনেকগুলি ব্যাপারে লড়ছিলেন। অসুখের সময়ও তিনি কাজ বন্ধ করেননি। বারণ করা সত্ত্বেও উনি জেদ করে অক্সিজেনের ব্যাপারে হওয়া ভিডিও কনফারেন্সগুলিতে থাকতেন। ওর কাছে দেশবাসীর চিন্তা ছিল। হাসপাতালের বেডেও উনি নিজের চিন্তা ছেড়ে দেশের লোকের কাছে যাতে অক্সিজেন পৌঁছয়
সেই ব্যবস্থা করায় ব্যস্ত ছিলেন। আমাদের প্রত্যেকের জন্য এটি দুঃখজনক যে এরকম একজন কর্মযোগীকে দেশ হারিয়েছে। করোনা ওকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এরকম অগুন্তি মানুষ আছেন যাদের কথা কখনো বলা হয়নি। এরকম মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এটাই হবে যে প্রত্যেকে আমরা সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে চলি, ভ্যাকসিন অবশ্যই নিই। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের সবথেকে ভালো দিক হলো যে এতে আমার থেকে আপনাদের অংশগ্রহণ বেশি থাকে। এক্ষুনি আমি মাইগভে চেন্নাইয়ের থিরুয়া গুরুপ্রসাদের একটি পোস্ট দেখলাম। উনি যা লিখেছেন সেটা জেনে আপনাদেরও ভালো লাগবে। উনি লিখেছেন যে উনি মন কি বাত অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। গুরুপ্রসাদজির পোস্ট থেকে আমি কিছু লাইন উদ্ধৃত করছি। উনি লিখেছেন, যখনই আপনি তামিলনাড়ুর সম্বন্ধে বলেন তখন আমার আগ্রহ আরও বেড়ে যায়। আপনি তামিল ভাষা, তামিল সংস্কৃতির মহত্ব, তামিল উৎসবগুলি ও তামিলনাড়ুর বিশিষ্ট স্থানগুলির আলোচনা করেছেন। গুরুপ্রসাদজি আরও লিখেছেন যে মন কি বাতে আমি তামিলনাড়ুর লোকেদের সাফল্য সম্বন্ধেও অনেকবার বলেছি। তিরুক্কুরলের প্রতি আপনার ভালোবাসা ও তিরুভল্লুভারজির প্রতি আপনার শ্রদ্ধার সম্পর্কে আর কী বা বলা যায়। এই জন্যে আমি মন কি বাতে আপনি তামিলনাড়ু সম্বন্ধে যা বলেছেন সব সংগ্রহ করে একটা ই বুক তৈরি করেছি। আপনি কি এই ই বুক সম্পর্কে কিছু বলবেন? আর নমো অ্যাপেও এটিকে রিলিজ করবেন? ধন্যবাদ। এটা গুরুপ্রসাদজির লেখা চিঠি আমি আপনাদের সামনে পড়ছিলাম। গুরুপ্রসাদজি, আপনার পোস্টটি পড়ে খুব আনন্দ পেলাম। এখন আপনি আপনার ই বুকে আরও একটি পাতা জুড়ে দিন। নান তমিলকলা চারাক্তিন পেরিয়ে অভিমানী, নান উলকতলে পলমায়াং তামিল মলিয়েন পেরিয়ে অভিমানী। উচ্চারণের ত্রুটি অবশ্যই হবে, কিন্তু আমার চেষ্টা আর ভালোবাসা কখনো কমবে না। যারা তামিলভাষী নন তাদের আমি বলতে চাই, গুরুপ্রসাদজিকে আমি বললাম, আমি তামিল সংস্কৃতির বড় ভক্ত। আমি পৃথিবীর সবথেকে পুরনো ভাষা তামিলের বড় ভক্ত। বন্ধুরা, বিশ্বের সবথেকে পুরনো ভাষা তামিল। আমাদের দেশের প্রত্যেক ভারতবাসীর এর গুণগান করা উচিত, এর প্রতি গর্ব অনুভব করা উচিত। আমিও তামিল নিয়ে খুব গর্ববোধ করি। গুরুপ্রসাদজি, আপনার এই প্রয়াস আমায় নতুন দৃষ্টি দান করল। কারণ আমি যখন মন কি বাত করি সহজ সরলভাবে নিজের বক্তব্য রাখি। আমি জানতামই না যে এও এটার একটা অঙ্গ। আপনি যখন সব পুরনো কথা সংগ্রহ করলেন তখন আমিও সেটা একবার নয় দুবার পড়লাম। গুরুপ্রসাদজি, আপনার এই বইটি আমি নমো অ্যাপে নিশ্চয়ই আপলোড করাবো। ভবিষ্যতের চেষ্টার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমার প্রিয় দেশবাসী, আজ আমরা করোনার অসুবিধে ও সাবধানতা সম্বন্ধে কথা বললাম। দেশের ও দেশবাসীর কিছু অভিজ্ঞতা নিয়েও আলোচনা করলাম। এখন একটা বড় সুযোগ আমাদের সামনে আছে। 15ই অগস্টও আসছে। স্বাধীনতার 75 বছরের অমৃত মহোৎসব আমাদের জন্য খুব বড় প্রেরণা। আমরা দেশের জন্য বাঁচতে শিখি। স্বাধীনতার যুদ্ধ দেশের জন্য প্রাণ উৎসর্গের গাথা। স্বাধীনতার পরের এই সময়কে আমাদের দেশের জন্য বেঁচে থাকা মানুষদের জীবন গাথা করে তুলতে হবে। আমাদের মন্ত্র হওয়া উচিত ইন্ডিয়া ফার্স্ট। আমাদের সব সিদ্ধান্ত, সব নির্ণয়ের আধার হওয়া উচিত ইন্ডিয়া ফার্স্ট। বন্ধুরা, অমৃত মহোৎসব দেশের কিছু সামগ্রিক লক্ষ্য স্থির করেছে। যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিচারণ করে তাঁদের ইতিহাসকে পুনরুজ্জীবিত করা প্রয়োজন। আপনাদের হয়তো মনে আছে যে আমি মন কি বাতে যুব সম্প্রদায়কে স্বাধীনতা সংগ্রামের উপর ইতিহাস লিখতে ও গবেষণা করার অনুরোধ করেছিলাম। উদ্দেশ্য ছিল যে যুব সম্প্রদায়ের প্রতিভা এগিয়ে আসুক,
যুব চিন্তা, যুব ভাবনা সামনে আসুক, যাতে যুব লেখনী নতুন উৎসাহের সঙ্গে লেখে। আমার এটা দেখে খুব ভালো লাগলো যে খুব কম সময়ের মধ্যে ২৫০০-এরও বেশি যুবক যুবতী এই কাজ করার জন্য এগিয়ে এসেছেন। বন্ধুরা, মজার কথা এই যে ঊনবিংশ আর বিংশ শতাব্দীর যুদ্ধের কথা তো প্রায়শই হয়। একবিংশ শতাব্দীতে যারা জন্মেছেন এরকম তরুণ বন্ধুরাও ঊনবিংশ আর বিংশ শতাব্দীর স্বাধীনতার যুদ্ধের ব্যাপারে মানুষকে জানাবার জন্য কাজ করেছেন। এরা সবাই মাইগভের সম্পূর্ণ বিবরণ পাঠিয়েছেন। এরা হিন্দি, ইংলিশ, তামিল, কন্নড়, বাংলা, তেলুগু, মারাঠি, মালায়ালাম, গুজরাতি, দেশের এই রকম আলাদা আলাদা ভাষায় স্বাধীনতা সংগ্রামের ওপর লিখবেন। কেউ স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত আশেপাশের অঞ্চলের তথ্য জোগাড় করছেন, আবার কেউ আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের উপর বই লিখছেন। এটা ভালো আরম্ভ। আপনাদের সবাইকে অনুরোধ যে যেভাবে পারেন অমৃত মহোৎসবের সঙ্গে অবশ্যই যুক্ত হন। এটা আমাদের সৌভাগ্য যে আমরা স্বাধীনতা ৭৫তম অধ্যায়ের সাক্ষী থাকতে পারছি। তাই এর পরের বার যখন মন কি বাত করব, তখন অমৃত মহোৎসবের প্রস্তুতি নিয়েও কথা বলব। আপনারা সবাই সুস্থ থাকুন, করোনা সম্পর্কিত সব নিয়মগুলি মেনে এগিয়ে চলুন, নিজেদের নতুন নতুন প্রয়াসের দ্বারা দেশকে এরকমই গতিময় করে রাখুন। এই শুভেচ্ছার সঙ্গে অনেক অনেক ধন্যবাদ।